হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি 3টি ভয়ঙ্কর ঘটনা। আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আপনারা প্রথমেই শুনতে পাবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন ভাই মোহাম্মদ রাজু ভাইয়ের পিশাচ নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদেরকে ভয়ের শিহরণ দিয়ে যাবে। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, আরেকজন বন্ধু প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন। তো আমাদের সেই বন্ধুর নাম হচ্ছে তাহসিন তালহা। হ্যাঁ, তাহসিন তালহা ভাইয়ের বিড়ালরূপী জিন নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা শুনতে পাবেন। এটি মূলত আশিক জিন গঠিত একটি ঘটনা। আশিক জিনের ঘটনা আপনারা এর আগেও আমাদের চ্যানেলে 2টা এপিসোডে শুনেছেন। ঠিক সেই রকমই ভয়ঙ্কর একটা ঘটনা আজকেও শুনতে যাচ্ছেন। তো এরপর সর্বশেষ আপনাদের জন্য থাকছে মাসুদ হাসান ভাইয়ের বটগাছতলার বৃদ্ধ নামক আরও একটি লোমহর্ষক ঘটনা। আশা করি সব মিলে আজকের এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুগণ, মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অবশ্যই চেষ্টা করব স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি শো করে দেওয়ার জন্য। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। তাহলে চলুন শুনে আসি মোহাম্মদ রাজু ভাইয়ের পিশাচ নামক সেই দুর্দান্ত ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই ও ভূত আড্ডার লিসেনারগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভূত আড্ডার একজন নতুন লিসেনার। আমি নিয়মিত ভূত আড্ডার এপিসোডগুলো শুনি। আমার নাম মোহাম্মদ রাজু। আমার বাড়ি রংপুর। আমি রংপুরের একটা নামকরা কলেজে লেখাপড়া করছি। আজ আমি ভূত আড্ডায় একটা ভয়ের ঘটনা শেয়ার করব। ইমরান ভাই, আমার এই ঘটনাটা আপনি লিসেনারদেরকে পড়ে শোনাবেন। এই ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রামের একটা মৃত মানুষকে কেন্দ্র করে। ঘটনাটি শুনেছিলাম আমার বড় চাচার কাছ থেকে। আর এই ঘটনাটা অনেক বছর আগের একটা ঘটনা, 1980 সালের দিকে ঘটেছিল। ঘটনা যার সাথে ঘটেছিল তার নাম জিয়া। জিয়া সম্পর্কে আমার দাদা হয়। জিয়া দাদা অনেক আগেই মারা গেছে। জিয়া দাদা তখন ভ্যান চালাতো, আর সেই সময় জিয়া দাদার বয়স ছিল 40-এর কাছাকাছি। জিয়া দাদা ভ্যান চালাতো। একদিন গ্রামের একটা মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা যায়। থানা থেকে পুলিশ আসে। পুলিশ লাশটা থানায় নিয়ে যেতে চায়। সেই মহিলার পরিবারের মানুষ অনুরোধ করার পরেও পুলিশ লাশ থানায় নিয়ে যায়। লাশটা জিয়া দাদার ভ্যানে করেই থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেই লাশটা লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হয়। তখন রাত হয়ে গেছে। জিয়া দাদা চলে আসতে চাইলে মহিলার ছেলে জিয়া দাদাকে থাকতে বলে। লাশ কাটা হয়ে গেলে জিয়া দাদার ভ্যানেই লাশটা নিয়ে যাবে। জিয়া দাদাও আর না করে না। রাত 9টার দিকে লাশ কাটা শেষ হয়। তারপর থানা থেকে পুলিশ এসে লাশ ছেড়ে দেয়।
লাশ নিয়ে বের হতে 10টা পার হয়ে যায়। লাশের সাথে শুধু মহিলার 20 বছরের ছেলে আর জিয়া দাদা ছিল। ছেলেটার নাম রবি। থানা থেকে লাশ নিয়ে যেতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগবে। আর এই 1 ঘন্টার পথে বেশ কিছু ভয়ঙ্কর জায়গা আছে। জিয়া দাদা আর রবি লাশ নিয়ে রওনা দেয়। জিয়া দাদার ভ্যানে একটা হ্যারিকেন জ্বালানো ছিল। হ্যারিকেনের আলোয় দাদা মূলত ভ্যান চালাচ্ছে, আর রবি লাশ নিয়ে ভ্যানে বসে আছে। রাত বেশি হওয়ায় রাস্তায় কোনো মানুষজন নেই। আর জিয়া দাদা সাহসী মানুষ, তাই তার মাঝে তেমন ভয়ও কাজ করে না। তবে রবি একটু একটু ভয় পাচ্ছিল। জিয়া দাদা যেই রাস্তা দিয়ে আসছিল, রাস্তাটা মাটির রাস্তা। রাস্তার দুই পাশে ঝোপঝাড় আর গাছপালা। ভ্যান চালাতে চালাতে জিয়া দাদা খেয়াল করে ভ্যানের গতি একদম কমে গেছে। ভ্যান সামনে আর আগাতেই চাচ্ছে না। জিয়া দাদা ভ্যান থেকে নেমে দেখে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু না, কোনো সমস্যা হয়নি। জিয়া দাদা আবার ভ্যান চালাতে শুরু করে, কিন্তু তখনও একই রকম, ভ্যান আগাতেই চাচ্ছিল না। এর মাঝে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। হঠাৎ করে ভ্যানটা অনেক জোরে কেঁপে ওঠে। জিয়া দাদা আর রবি ভীষণ রকম ভয় পায়। জিয়া দাদা পিছনে ঘুরে দেখে লাশটা নড়াচড়া করছে। জিয়া দাদা এই দৃশ্য দেখে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যায়। রবিও ভ্যান থেকে নেমে যায়। রবি তো এই দৃশ্য দেখে ভয়ে রীতিমতো কাঁপতে থাকে। জিয়া দাদা অভিজ্ঞ মানুষ, তাই দাদা ভয় না পেয়ে দৌড় পড়তে থাকে। দাদা জানে রাতের বেলায় লাশ নিয়ে গেলে দুষ্ট জিন বা পিশাচ পিছু লাগে। জিয়া দাদা যথেষ্ট সাহসী হওয়ায় ভয় না পেয়ে দৌড় পড়ে। কিন্তু এদিকে লাশটা তখনও নড়াচড়া করছে। ভ্যান যেখানে ছিল সেখানে আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই। জিয়া দাদা রবিকে নিয়ে ভ্যান থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। জিয়া দাদা রাস্তার পাশ থেকে এক মুঠো মাটি নিয়ে তাতে দোয়া পরে ফু দেয়। তারপর আস্তে আস্তে ভ্যানের কাছে যায়। জিয়া দাদা ভ্যানের কাছে যেতেই গোঙানির মতো আওয়াজ শুনতে পায়, আর আওয়াজটা লাশের ভেতর থেকেই আসছিল। লাশটা একটা কাপড় দিয়ে বাঁধা ছিল। লাশটা নাড়াচাড়া করছে আর গোঙানির মতো আওয়াজ করছে। জিয়া দাদা এবার বেশ ভয় পায়, তবুও সাহস করে জিয়া দাদা লাশটার কাছে যায়। লাশটার কাছে যেতেই লাশটা শোয়া থেকে উঠে বসে পড়ে। আর এই দৃশ্য দেখেই জিয়া দাদা আর রবি অনেক বেশি ভয় পেয়ে যায়। জিয়া দাদা দৌড় দিয়ে দূরে চলে আসে। রবি ভয়ে জিয়া দাদাকে জড়িয়ে ধরে। জিয়া দাদা বুঝতে পারে তারা কোনো খারাপ পিশাচের খপ্পরে পড়ে গেছে। জিয়া দাদা রবিকে দৌড় পড়তে বলে। রবি ভয়ে ভয়ে দৌড় পড়ছিল। রবি সবকিছু যেন ভুলে যাচ্ছিল। এই রাতের বেলায় এমন একটা পরিস্থিতিতে কি করবে জিয়া দাদা ভেবে পায় না। আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই। কারো থেকে যে সাহায্য নিতে পারবে এইরকম অবস্থাও নেই। এর মাঝে ঘটে যায় আরো ভয়ঙ্কর একটা ঘটনা। রাস্তার পাশের গাছগুলো বাতাসে হঠাৎই দুলতে শুরু করে। রাস্তার পাশে একটা বড় মেহগনি গাছ ছিল। জিয়া দাদা খেয়াল করে সেই গাছটা বাতাসে খুব জোরে জোরে নড়াচড়া করছে। মনে হয় গাছটা বাতাসে ভেঙেই পড়বে। সেই সাথে গাছ থেকে ভেসে আসে ভয়ঙ্কর একটা শব্দ। সেই শব্দ শুনে জিয়া দাদা আর রবি দুজনেই অনেক ভয় পেয়ে যায়। জিয়া দাদা জোরে জোরে দোয়া পড়ছে। হঠাৎ করে ভ্যানটা একাই চলতে শুরু করে। ভ্যানের ওপর লাশটা বসে আছে আর ভ্যান একাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জিয়া দাদার সাহস হচ্ছিল না ভ্যানের কাছে এগিয়ে যাওয়ার। তবুও জিয়া দাদা আল্লাহর নামে মনের সাহস নিয়ে ভ্যানটার দিকে যায়। রবি ও জিয়া দাদার সাথে সাথেই যায়। অবাক করা বিষয় হলো ভ্যানটা আস্তে আস্তেই চলছিল, কিন্তু জিয়া দাদা আর রবি ভ্যানটাকে ধরতেই পারছিল না। এক সময় দুজনে দৌড়াতে শুরু করে, কিন্তু তবুও ভ্যানটা ধরতে পারছে না। জিয়া দাদা আবারও রাস্তার পাশ থেকে এক মুঠো মাটি নেয়, তারপর মাটিতে দোয়া পরে ফু দেয়। সেই মাটিটা ভ্যানের দিকে ছুঁড়ে মারে। মাটিটা গিয়ে সোজা লাশের শরীরে লাগে, আর তখনই চারপাশটা একদম শুনশান নীরব হয়ে যায়। লাশটা তখন কাঁপতে শুরু করে, আর ভ্যানটাও দাঁড়িয়ে যায়। জিয়া দাদা সাহসী হওয়ায় সে ভ্যানের কাছে যায়, তারপর দোয়া পরে লাশটার শরীরে আর ভ্যানে ফু দেয়। জিয়া দাদা রবিকে ভ্যানে বসতে বলে,
কিন্তু রবি ভ্যানে লাশের পাশে বসতে ভয় পাচ্ছিল। তারপরও রবি তার মায়ের লাশের পাশে গিয়ে বসে। জিয়া দাদা তাড়াতাড়ি করে ভ্যান চালাতে শুরু করে। জিয়া দাদা জোরে জোরে জিকির করছিল আর ভ্যান চালাচ্ছে। কিছু দূর যাওয়ার পর শুরু হয় আর একটা সমস্যা। জিয়া দাদার ভ্যানে যে হ্যারিকেনটা ছিল সেটা হঠাৎই নিভে যায়। হ্যারিকেন নিভে যাওয়ার সাথে সাথে চারপাশটায় একদম অন্ধকার হয়ে যায়। এত অন্ধকার হয়ে যায় যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। জিয়া দাদা ভ্যান না থামিয়ে অন্ধকারের মধ্যেই সামনের দিকে যেতে থাকে। হঠাৎ জিয়া দাদা অন্ধকারের মধ্যেই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। জিয়া দাদা দেখে তার থেকে 10 হাত সামনে অনেকগুলো ছোট ছোট সাদা আলো জ্বলজ্বল করছে। সেগুলো কিসের আলো জিয়া দাদা বুঝতে পারে না। জিয়া দাদা ভ্যান থামিয়ে দেয়। তখন জিয়া দাদা দেখে সেই অন্ধকার থেকে 6-7টা কালো কুকুর বের হয়ে আসছে। আর সাদা আলো জ্বলজ্বল করছিল সেগুলোর চোখ থেকে। কুকুরগুলো সাধারণ কুকুর থেকেও অনেক বেশি বড় ছিল। কুকুরগুলোর উচ্চতা ছিল প্রায় 4 থেকে 5 ফিট। কুকুরগুলোর জিহ্বা বের হয়ে আছে আর মুখ থেকে যেন লালা পড়ছিল। কুকুরগুলো রাগী দৃষ্টি নিয়ে জিয়া দাদার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে জিয়া দাদা আর রবির ভয়ের মাত্রা যেন আরো বেড়ে যায়। কুকুরগুলো আস্তে আস্তে তাদের দিকে আগাতে শুরু করে। জিয়া দাদা ভয়ে কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ করে জিয়া দাদার মাথায় একটা বুদ্ধি আসে। জিয়া দাদা ভ্যান থেকে নেমে ভ্যানের চারপাশে একটা বৃত্ত এঁকে দেয়। তারপর তার জানা সব রকম দোয়া পড়তে থাকে। জিয়া দাদা রবিকে বলে, যা কিছুই হোক বৃত্ত থেকে বের হওয়া যাবে না। এদিকে রবি তো ভয়ে অবস্থা খারাপ। জিয়া দাদারও মারাত্মক ভয় লাগছে, কিন্তু তবুও সাহস ধরে রাখছে। জিয়া দাদা আর রবি লাশটা নিয়ে বৃত্তের ভেতরে দাঁড়িয়ে আছে। এদিকে সেই কুকুরগুলো তাদের খুব কাছে চলে আসে। কুকুরগুলো ভ্যানের চারপাশে ঘুরতে থাকে, কিন্তু বৃত্তের ভেতরে ঢুকতে পারে না। কুকুরগুলো খুবই ভয়ঙ্কর আওয়াজ করছিল। সব থেকে ভয়ঙ্কর বিষয় ছিল সেই কুকুরগুলো কিছু সময় পর পর তাদের রূপ পাল্টে ফেলছিল। এক সময় কুকুর হচ্ছে, এক সময় আবার বড় বিড়াল, আবার এক সময় গরু হচ্ছে, আবার এক সময় অনেক বড় সাপের রূপ ধারণ করছে। রবি এসব দৃশ্য দেখে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জিয়া দাদা রবিকে মাটিতে শুইয়ে দেয়। সেই কুকুরগুলো ভ্যানের চারপাশে ঘুরতে থাকে। জিয়া দাদা আল্লাহকে ডাকছিল আর দোয়া দরুদ করছিল। হঠাৎ করে কুকুরগুলো বিড়ালের মতো ডেকে ওঠে। সেই আওয়াজটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। জিয়া দাদা তার কান চেপে ধরে মাটিতে বসে পড়ে। জিয়া দাদা ফজরের আজানের অপেক্ষা করছিল, কারণ ফজরের আজান হয়ে গেলে কুকুরগুলো আর থাকবে না। এটা জিয়া দাদা ভালো করেই জানে। জিয়া দাদা বুঝতে পারছিল ওগুলো সব পিশাচ শ্রেণীর জিন। তারা লাশটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু জিয়া দাদা কিছুতেই লাশটা তাদের কাছে দেবে না। এমনভাবে অনেক সময় চলে যায়। সেই কুকুরগুলো বৃত্তের চারপাশে ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে যায়। তারপর মানুষের মতো কণ্ঠে কথা বলে ওঠে। মানুষের মতো কথা বললেও কণ্ঠটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। সেই কুকুরগুলো জিয়া দাদাকে উদ্দেশ্য করে বলে, তোর অনেক সাহস আছে, সাহসের জন্যই আজকে তোরা বেঁচে গেলি। যদি সুযোগ পেতাম তাহলে ওই লাশের সাথে তোদেরকেও খেয়ে ফেলতাম, কিন্তু তোর সাহসের জন্য পারলাম না। অনেক দিন হলো কোনো মানুষের মাংস খাই না। অনেক দিন পর একটা মানুষ পেলাম, কিন্তু তোর জন্য খেতে পারলাম না। কথাগুলো বলেই সেই কুকুরগুলো শূন্যে মিলিয়ে যায়। কুকুরগুলো যখন কথাগুলো বলছিল, দাদা তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল। জিয়া দাদা আরো অনেক সময় বৃত্তের ভিতরে ছিল। জিয়া দাদা যখন বুঝতে পারে ফজরের আজান হয়ে গেছে, তখন সে বৃত্ত থেকে বের হয়। ততক্ষণে রবির জ্ঞান ফিরেছে। তারপর দাদা রবিকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে।
রাতের সেই ঘটনায় জিয়া দাদা আর রবি অনেক বেশি ভয় পেয়েছিল। তারপর অবশ্য জিয়া দাদা আর রবির সাথে কোনো সমস্যা হয়নি। তারা বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত থাকে। তারপর এলাকার ইমাম সাহেবের দেওয়া পানি পড়া খেয়ে তারা কিছুটা সুস্থ হয়। এরপর আর তাদের কোনো সমস্যা হয়নি। ইমরান ভাই, এটাই ছিল ঘটনা। ঘটনাটা ছোট হলেও বেশ ভয়ঙ্কর। আমি আশা করছি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগবে। ঘটনাটা কবে শেয়ার করা হবে আমাকে জানাবেন। আমার কাছে সংগ্রহ করা আরও কিছু ঘটনা আছে, আমি সময় করে লিখে পাঠাবো। ভোটারটা টিমের প্রতি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ধন্যবাদ মোহাম্মদ রাজু ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, বেশ লোমহর্ষক একটা ঘটনা ছিল, বেশ ইউনিক একটা ঘটনা ছিল। মানে অনেক বেশি ডার্ক একটা স্টোরি ছিল ভাই। এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদেরকে লিখে পাঠানোর জন্য ভাই সত্যি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মোহাম্মদ রাজু ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কাছেও এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আর যদি রাজু ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কেননা আপনাদের এক একটা কমেন্ট আমাদের লেখক বন্ধুদের অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন ঘটনা লিখতে। আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো লিসেনার্স, এখন আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি তাহসিন তালহা ভাইয়ের বিড়াল রূপী জিনের ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন আপনি? আশা করি আল্লাহর রহমতে আপনি সহ ভোটারটা টিমের সবাই অনেক ভালো আছেন। ইমরান ভাই, আপনাদের ভোটারটা টিমের সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আপনাদের জন্যই আমরা লিসেনাররা ভয়ের আনন্দ পেয়ে থাকি। আশা করি আপনাদের ভোটারটা টিমের কাছ থেকে আমরা আরও নতুন ও ভয়ঙ্কর ঘটনা শুনতে পাব। আমি শুরু থেকেই আপনাদের সাথে আছি। আমার নাম তাহসিন তালহা। আমার বাড়ি রংপুর। আমি বর্তমানে বাংলাদেশের একটি নামকরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। আজ আমি ভোটারটা একটা ঘটনা শেয়ার করব। আর এই ঘটনাটা ঘটেছে আমাদের খুব কাছের এক বন্ধু রাফির সাথে। আর এই ঘটনাটা রাফির সাথে এখনো চলমান আছে। মূলত ঘটনাটি রাফির পরিবারের সাথে ঘটে। আর এই ঘটনার সাথে রাফি সরাসরি জড়িত। এমনকি এই ঘটনার সাক্ষী আমি নিজেই। আমার আর রাফির পরিচয় গোপন রাখলাম, কারণ এই ঘটনাটা যদি রাফির এলাকার কেউ জানতে পারে তাহলে তার সমস্যা হতে পারে। রাফি এই ঘটনাটা আমাকে যখন বলে আমি নিজেই বিশ্বাস করিনি, কিন্তু আমি যখন নিজে এই ঘটনার সম্মুখীন হয়েছি তখন সেটা বিশ্বাস করতে আমি বাধ্য হয়েছি। এই ঘটনাটি শুরু হয় রাফি যখন ক্লাস 6-এ পড়ে তখন থেকে। রাফিরা দুই ভাই। রাফির বড় ভাই দক্ষিণ কোরিয়া থাকে। বাড়িতে রাফির মা বাবা একাই থাকে। এখন তাহলে মূল ঘটনায় আসা যাক। রাফির বাড়ি পাবনার টিবুনিয়া নামক জায়গায়। রাফিদের বাড়িটা শহর থেকে কিছুটা দূরে। বাড়ির সাথে একটা মসজিদ আর বাড়ির পিছনে একটা কবরস্থান। কবরস্থানের পিছনে একটা বড় পুকুর। রাফিদের বাড়ির সামনে একটা বড় ফার্নিচারের দোকান। বাড়ির পাশেই একটা টিন শেড বাড়ি আছে। শহর থেকে কিছুটা ভিতরে গ্রামের দিকে রাফির বাড়ি। রাফির বাড়ির রাস্তাটা পাকা রাস্তা। মেইন রাস্তা থেকে নেমে 5 মিনিট হাঁটার পর রাফির বাড়ি। রাফি যখন ক্লাস 6-এ পড়ে তখন প্রথম এই ঘটনার সূত্রপাত হয়। রাফি প্রাইভেট পড়ার জন্য প্রতিদিন তার স্যারের বাড়ি যেত। সন্ধ্যার পর পড়া শেষ করে রাফি বাসায় আসতো। রাফি একা একাই বাসায় আসতো।
রাফিদের বাড়ির পেছনের গোরস্থানের ওই দিক দিয়েও একটা রাস্তা আছে। মানুষজন ওই রাস্তা দিয়েও চলাফেরা করে। এই রাস্তাটা হলো শর্টকাট রাস্তা। তো রাফি প্রাইভেট শেষ করে সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় তখন মানুষজন ছিল না, তখন মাগরিবের নামাজের সময়। রাফি বেশিরভাগ সময় গোরস্থানের ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। রাফি যখন গোরস্থানের কাছে আসে তখন রাফি একটা বিড়াল দেখতে পায়। বিড়ালটা সাদা বিড়াল, আর বিড়ালটা রাস্তার মাঝে দাঁড়িয়েছিল। রাফি বিড়ালটাকে সাধারণ বিড়াল ভেবে নেয়। রাফি বিড়ালটার কাছে আসতেই বিড়ালটা রাস্তার এক পাশে সরে যায়। রাফি একবার বিড়ালটার দিকে তাকিয়ে আবারও হাঁটা শুরু করে। রাফি তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে রাফি হালকা নাস্তা করে, তারপর পড়ালেখা শুরু করে। রাতের খাবার খেয়ে শুয়েও পড়ে। রাফি একটা রুমে একাই থাকতো। আনুমানিক রাত 2টার সময় রাফির ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙেও বিড়ালের শব্দে। রাফি ঘুম থেকে উঠে বসে। ঘরে তখন লাইট বন্ধ ছিল। ঘর অন্ধকার থাকায় রাফি কিছু দেখতেও পাচ্ছে না, কিন্তু এদিকে বিড়ালটা ডেকেই যাচ্ছে। রাফি বিরক্ত হয় বিড়ালের ডাক শুনে। তবে রাফি অবাক হয় তার ঘরে বিড়াল কিভাবে ঢুকলো, কারণ দরজা লাগিয়ে দিলে ঘরের মধ্যে বিড়াল ঢোকা সম্ভব না। রাফি ভাবে যে কোনোভাবে বিড়াল ঘরে ঢুকতেই পারে। বিড়ালটা তখনও ডেকে যাচ্ছে। রাফি বুঝতে পারে বিড়ালটা তার ঘরের মধ্যেই আছে। রাফি উঠে ঘরের আলো জ্বালিয়ে দেয়, তারপর বিড়ালটাকে খুঁজতে থাকে। কিন্তু অদ্ভুত বিষয় হলো ঘরের কোথাও বিড়াল নেই। রাফি তার পুরো ঘর খুঁজেও বিড়াল দেখতে পায় না। রাফি বেশ অবাক হয়, কারণ রাফি স্পষ্ট শুনতে পেয়েছে বিড়ালের ডাক। রাফি মনে মনে একটু ভয়ও পায়। তারপর ঘরের আলো বন্ধ করে আবারও শুয়ে পড়ে। রাফি বিছানায় শুয়ে পড়ার 2 মিনিট পর আবারও বিড়ালের ডাক শুনতে পায়। এবার রাফি সত্যি সত্যিই অনেক বেশি ভয় পেয়ে যায়। রাফি চুপ করে বিছানায় শুয়ে থাকে। রাফির মনে হচ্ছে বিড়ালটা তার বিছানার চারপাশে ঘুরছে আর মেও মেও করে ডাকছে। রাফি তখন প্রচুর ভয় পাচ্ছিল। রাফি সাহস করে উঠে ঘরের আলো জ্বালিয়ে দেয়। এবারও রাফির ঘরের মধ্যে বিড়াল দেখতে পায় না। রাফি তার খাটের নিচে দেখার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। রাফি মাথা নিচু করে খাটের নিচে তাকায়, আর তখনই রাফির জীবনের সব থেকে ভয়ঙ্কর দৃশ্যটি দেখতে পায়। রাফি দেখতে পায় তার বিছানার নিচে একটা বিড়ালের অবয়বের মতো একটা মহিলা বসে আছে। মহিলার শরীরে পুরাতন একটা সাদা ছেঁড়া শাড়ি। সেই মহিলার মাথাটা বিড়ালের মতো। মহিলাটি খাটের নিচেই বসে আছে। রাফি এই দৃশ্য দেখেই ভয়ে চিৎকার করে ওঠে আর অজ্ঞান হয়ে যায়। রাফির যখন জ্ঞান ফেরে, রাফি দেখে সে বিছানায় শুয়ে আছে। মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। রাফি বুঝতে পারে না সে কি রাতে স্বপ্ন দেখেছে। সে তো অজ্ঞান হয়ে নিচে পড়েছিল, তাহলে বিছানায় আসলো কিভাবে? আর তার ঘরের মধ্যে সেই বিড়াল রূপী মহিলা কিভাবে ঢুকলো? রাফি বুঝতে পারে না তার সাথে কি হয়েছে। রাফি তখনও ভয় পাচ্ছিল। রাফি তখনই উঠে ঘর থেকে বের হয় আর তার মা বাবাকে ডাক দেয়। রাফির মা বাবা দুজনেই তখন ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে। রাফি তার মা বাবাকে রাতের ঘটনাটা বলে। রাফির মা সব শুনে রাফির শরীরে দোয়া পরে ফু দিয়ে দেয়। রাফির মা বাবা বলে সে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। রাফির বাবা রাফিকে আর তার ভাইকে ডেকে মসজিদে নিয়ে যায়। নামাজ শেষে রাফির বাবা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে রাফিকে ঝাড়ফুঁক করে আনে। রাফির বাবা রাফিকে বলে সে রাতের বেলায় খারাপ স্বপ্নই দেখেছে হয়তো। রাফিও তাই ভেবে নেয়। কিন্তু রাফির তো স্পষ্ট মনে আছে সে 2 বার উঠেছিল। রাফি এই বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ এক রাতে ঘটে যায় আরো একটা ভয়ঙ্কর ঘটনা। এক রাতে রাফির মা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়। ঘর থেকে বের হয়ে দেখে রাফির ঘরের দরজা খোলা। রাত তখন 3টার মতো বাজে। রাফির মা রাফির রুমে যায়, কিন্তু রাফিকে দেখতে পায় না। রাফির মা রাফিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও রাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাফির মা ভাবে রাফি হয়তো ছাদে গিয়েছে। তখনই রাফির মা ছাদে যায়, কিন্তু ছাদে গিয়েও রাফিকে দেখতে পায় না। হঠাৎ করে রাফির মায়ের চোখ যায় গোরস্থানের দিকে।
ওই যে রাস্তার পাশে যেই গোরস্থানটা ছিল সেদিকে। সেদিকে তাকাতেই দেখে রাফি হেঁটে হেঁটে গোরস্থানের দিকেই যাচ্ছে। গোরস্থানের বাহিরে একটা আলো থাকায় স্পষ্ট দেখতে পেয়েছিল। রাফির মা তাড়াতাড়ি করে ঘরে এসে রাফির বাবাকে ডাক দেয়, তারপর রাফির কথা বলে। ততক্ষণে রাফির ভাইও উঠে গেছে। তারপর রাফির বাবা আর তার ভাই উঠে রাফির ঘরের দিকে যায়, গিয়ে দেখে রাফির ঘরের দরজা ভেতর থেকে লাগানো। রাফির মা তো এটা দেখে ভীষণ ভয় পায়, কারণ কয়েক মিনিট আগেই তিনি দেখলেন ঘরের দরজা খোলা আর রাফি নেই। তিনি ঘরের ভেতরে ঢুকে রাফিকে দেখতে পায়নি। ছাদে গিয়ে তিনি দেখেন রাফি গোরস্থানের দিকে যাচ্ছে। রাফিকে ডাক দেওয়ার পর রাফি উঠে দরজা খুলে দেয়। রাফিকে দেখে বোঝা যাচ্ছে রাফি ঘুম থেকে উঠে আসলো। রাফি তার মা বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। রাফির বাবা বলে সে ঠিক আছে কিনা, কোনো সমস্যা হয়েছে কি। রাফি জানায় তার কোনো সমস্যা নেই, সে তো ঘুমাচ্ছিল। রাফিকে ঘুমাতে বলে ওর মা বাবা ভাই আবারও চলে যায়। রাফির বাবা রাফির মাকে একটু রাগারাগি করে। রাফির মা কিছুই বুঝতে পারে না, সে কি তাহলে ভুল কিছু দেখেছে। রাফির মায়ের তখন রাফির সেদিনের বলা কথা মনে পড়ে। রাফির মা বুঝতে পারে রাফি সেদিন সত্যি কথাই বলেছিল, কিন্তু একটা সমস্যা আছে। সেদিনের মতো রাতটা চলে যায়। রাফির মা রাফির বাবাকে একটা হুজুর নিয়ে আসতে বলে। রাফির বাবা প্রথমে রাজি হয়নি, পরে রাফির মায়ের জোরাজোরিতে বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসে। মাগরিবের নামাজ আদায় করে ইমাম সাহেব আসে। রাফির মা ইমাম সাহেবকে সব কথা বলে। সব কথা শুনে ইমাম সাহেব পানি পড়া দিয়ে চলে যায়, আর বলে যায় হয়তো কোনো দুষ্ট জিন ভয় দেখানোর জন্য এমনটা করেছে। পরাপানিটা সন্ধ্যার পর সারা বাড়িতে ছিটিয়ে দিতে বলে যায়, আর সবাইকে সেই পানি খেতে বলে। এমনভাবে 1 মাস চলে যায়। এই 1 মাসে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু 1 মাস পর থেকে শুরু হয় আর এক সমস্যা। এক রাতে রাফির বড় ভাই ঘুমাচ্ছিল। রাফি রাতের তার ঘুম ভেঙে যায়, খুবই গরম থাকার কারণে। ঘুম ভেঙে দেখে তার শরীর ঘামে ভিজে একাকার, ঘরের ফ্যান বন্ধ। পরাপানিটা সন্ধ্যার পর সারা বাড়িতে ছিটিয়ে দিতে বলে, আর সবাইকে সেই পানি খেতেও বলে। এমনভাবে 1 মাস চলে যায়। এই 1 মাস আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এই 1 মাস পর থেকে শুরু হয় আর এক সমস্যা। এক রাতে রাফি ঘুমিয়েছিল। রাতের ঘুম ভেঙে যায় খুবই গরমের কারণে। ঘুম ভেঙে দেখে তার শরীরে ঘামে ভিজে গেছে, ঘরের ফ্যান বন্ধ। মিলন ভাই ভেবেছে হয়তো কারেন্ট চলে গেছে, তাই মিলন ভাই ছাদে উঠে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মিলন ভাই ঘর থেকে বের হয়ে দেখে কারেন্ট তো আছে। মিলন ভাইয়ের রুমে এসে ফ্যান আর লাইটের সুইচ দিয়ে দেখি কেননা চলছে না। মিলন ভাই ভেবেছে হয়তো ইলেকট্রিক সমস্যা হয়েছে, তাই মিলন ভাই ছাদে চলে যায়। ছাদে যেতেই মিলন ভাই একটা দৃশ্য দেখে। মিলন ভাই দেখে একটা শাড়ি পরা মহিলা ছাদের কোণায় দাঁড়িয়ে আছে। মহিলাটির মাথাটা শরীরের আঁচল দিয়ে ঢাকা। মিলন ভাইয়ের দিকে পিঠ দিয়ে মহিলাটি দাঁড়িয়ে আছে। মিলন ভাই তো এই দৃশ্য দেখে অনেকটাই ভয় পায়। হঠাৎ করে সেই মহিলাটি মিলন ভাইয়ের দিকে ঘুরে তাকায়। মিলন ভাই মহিলাটির চেহারা দেখে ভীষণ রকম ভয় পেয়ে যায়, কারণ মহিলাটির মাথা ছিল ঠিক বিড়ালের মতো। মিলন ভাই এই দৃশ্য দেখে সাথে সাথেই দৌড়ে নিচে চলে আসে। তারপর মিলন ভাই তার মা বাবাকে ডাক দেয়। মিলন ভাইয়ের মা বাবা উঠে মিলন ভাইকে জিজ্ঞেস করে কি হয়েছে। মিলন ভাই তখন বলে সে ছাদে গিয়ে কি দেখেছে। মিলন ভাইয়ের বাবা মা তখন মিলন ভাইকে নিয়েই ছাদে যায়। ছাদে যেতেই মিলন ভাই আর তার বাবা মা দেখে সেই সাদা শাড়ি পরা মহিলাটি ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেল। মিলন ভাইয়ের বাবা মা সেখানে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে একটা সাদা বিড়াল নিচে দাঁড়িয়ে আছে, আর বিড়ালটা উপরের দিকে তাদের দিকেই তাকিয়ে আছে। মিলন ভাইয়ের বাবাও বেশ কিছুটা ভয় পায়। সে বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে। সেই রাতটা কোনো রকমে কেটে যায়। মিলন ভাই এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়েছিল। মিলন ভাই অসুস্থ হয়ে যায়।
পরদিন মিলন ভাইয়ের বাবা মসজিদের ইমাম সাহেবকে আবারও বাড়িতে নিয়ে আসে। ইমাম সাহেব পুরো বাড়ি ঘুরে দেখে, তারপর বাড়ির ছাদে যায়। সবকিছু দেখে ইমাম সাহেব মিলন ভাইয়ের বাবাকে বলে, আমি কিছু বুঝতে পারছি না। আমি একটা হুজুরের ঠিকানা দিচ্ছি, আপনি তার কাছে গিয়ে সমস্যার কথা বলুন। সে হয়তো এই সমস্যার সমাধান করতে পারবে। ইমাম সাহেব সেই হুজুরের ঠিকানা দিয়ে চলে যায়। রাফির বাবা একদিন পর সেই হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই রাতে ঘটে যায় আরো ভয়ঙ্কর ঘটনা। রাফির বাবা রাতে ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে রাফির বাবা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে রাফির বাবা দেখে রাফি রাতের বেলায় হেঁটে হেঁটে গোরস্থানের দিকে যাচ্ছে, আর রাফির সামনে একটা সাদা শাড়ি পরা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে। মহিলাটি গোরস্থানের গেটের সামনে এসে দাঁড়িয়ে যায়। তারপর মহিলাটি রাফির দিকে ঘুরে তাকায়। মহিলাটি রাফির দিকে হেঁটে আসে। রাফির কাছে আসতেই মহিলাটি রাফির শরীরে হাত দেয়। মহিলাটি রাফির শরীরে হাত দেওয়ার সাথে সাথে রাফি অজ্ঞান হয়ে যায়। তারপর সেই মহিলাটি রাফিকে কোলে নিয়ে গোরস্থানের মধ্যে চলে যায়। চলে যাওয়ার আগে মহিলাটি রাফির বাবাকে উদ্দেশ্য করে বলে, তোর ছেলেকে আমার পছন্দ হয়েছে, ওকে আমি নিয়ে যাচ্ছি। তুই তোর ছেলেকে বাঁচাতে পারবি না। তুই যার কাছেই যাস, কেউ তোর ছেলেকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কথাটা বলেই মহিলাটি গোরস্থানের ভেতরে চলে যায়। আর তখনই রাফির বাবার ঘুম ভেঙে যায়। রাফির বাবা স্বপ্নটা দেখে অনেক ভয় পায়। রাফির বাবা রাফির মাকে ডেকে তোলে। তারপর রাফির ঘরে যায়। ঘরে গিয়ে দেখে রাফির ঘরের দরজা খোলা আর রাফি ভেতরে নেই। রাফির বাবা তখন রাফির ভাইকে ডাক দেয়। রাফির মা, বাবা, ভাই ভীষণ ভয় পেয়ে যায়। রাফির বাবা দেরি না করে মিলন ভাইকে সাথে নিয়ে গোরস্থানের দিকে যায়। তারা দুজন যখন গোরস্থানের দিকে যাচ্ছিল তখনই ফজরের আজান দিয়ে দেয়। মসজিদে একজন নামাজ পড়তে আসছিল। সে রাফির বাবা আর ভাইকে গোরস্থানের দিকে যেতে দেখে। তারপর তাদের দুজনকে ডাক দেয়। রাফির বাবা সেই লোকটাকে সাথে নিয়ে গোরস্থানে যায়। যাওয়ার সময় রাফির বাবা লোকটাকে বলে কি হয়েছে। তারপর তিনজন মিলে গোরস্থানের ভেতরে যায়। গোরস্থানের ভেতরে যেতেই দেখে রাফি একটা কবরের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা তিনজন ধরাধরি করে রাফিকে বাসায় নিয়ে আসে। তারপর মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে আনা হয়। ইমাম সাহেব এসে রাফিকে ঝাড়ফুঁক করে দেয়। তারপর রাফির জ্ঞান আসে। জ্ঞান আসতেই রাফি দেখে তার পাশে তার মা, বাবা, ভাই আর ইমাম সাহেব বসে আছে। রাফির মা তো কান্নাকাটি করছে। রাফি বুঝতে পারে না কি হয়েছে। ইমাম সাহেব রাফিকে জিজ্ঞেস করে সে গোরস্থানে কিভাবে গেল। রাফি এই কথা শুনে খুবই অবাক হয়। রাফি বলে সে তো ঘুমিয়েছিল, আর যখন ঘুম ভাঙলো তখন সবাইকে দেখতে পেয়েছে। সে গোরস্থানে কিভাবে গেল সেটা সে নিজেও জানে না। ইমাম সাহেব আর বেশি কথা বলে না। ইমাম সাহেব দ্রুত তার দেওয়া হুজুরের কাছে যেতে বলে। সেদিন সকালবেলাতেই রাফির বাবা সেই হুজুরের কাছে যায়। হুজুর রাফির বাবার সাথে তাদের বাড়িতে আসে। বাড়িতে এসে সব ঘটনা শোনে। তারপর পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখে। হুজুর রাতের বেলায় রাফিদের বাড়িতে থাকবে বলে জানায়। রাত 10টার দিকে হুজুর সেই বিড়ালরূপী জিনটাকে হাজির করে। রাফির শরীরে এই জিনটাকে হাজির করা হয়। হুজুর আরবি ভাষায় সেই জিনটার সাথে কথা বলছিল। প্রায় 1 ঘন্টা কথা বলার পর সেই জিনটা রাফির শরীর ছেড়ে চলে যায়। হুজুর যখন রাফির শরীরে জিনটাকে হাজির করে তখন রাফির মা, বাবা, ভাই সবাই ছিল। জিনটা রাফির শরীর ছেড়ে গেলে রাফি অজ্ঞান হয়ে যায়। রাফিকে এরপরে তার ঘরে নিয়ে শুইয়ে দেওয়া হয়। রাফির বাবা হুজুরকে জিজ্ঞেস করে কি সমস্যা হয়েছিল। হুজুর তখন পুরো বিষয়টা রাফির পরিবারকে জানায়। আমি কথাগুলো হুজুরের ভাষায় বলছি। হুজুর বলে, রাফির ওপর একটা দুষ্ট মহিলা জিনের নজর পড়েছে। রাফি একদিন সন্ধ্যার পর প্রাইভেট শেষ করে ওই গোরস্থানের রাস্তা দিয়ে আসছিল, আর জিনটা ওখান দিয়েই যাচ্ছিল। যাওয়ার সময় জিনটা রাফিকে দেখে ভালো লেগে যায়।
তারপর সেই জিনটা রাফির পিছু নেয় আর বাড়িতে চলে আসে। ওই জিনটা সবাইকেই ভয় দেখানোর জন্য কাজগুলো করেছে। জিনটা রাফিকে তার সাথে নিয়ে যেতে চেয়েছিল। জিনটা রাফিকে ঘর থেকে বের করে গোরস্থানে নিয়ে যায়। রাফিকে নিয়ে যাবে ঠিক তখনই ফজরের আজান দিয়ে দেয়। জিনটা আর রাফিকে নিয়ে যেতে পারে না। রাফিকে গোরস্থানে রেখেই জিনটা চলে যায়। যদি আজান একটু দেরি করে দিত তাহলে হয়তো রাফিকে আর পাওয়া যেত না। আমি জিনটাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি, তবে জিনটা একেবারে যায়নি। দূর থেকে হলেও এই জিনটা রাফিকে বিরক্ত করবে, তবে বড় ধরনের ক্ষতি করতে পারবে না। হুজুরের কথা শুনে রাফির বাবা মা ভাই ভয় পায় অনেক, আবার অবাকও হয়ে যায়। হুজুর রাফিকে কিছু আমল শিখিয়ে দেয়। আমলগুলো রাফিকে সব সময় করতে বলে। আমলগুলো করলে সেই জিনটা রাফির কিছুই করতে পারবে না জানায়। রাফির বিয়ে হয়ে গেলে ওই জিনটা আর রাফিকে বিরক্ত করবে না। রাফি এখনো হুজুরের শিখিয়ে দেওয়া আমলগুলো করে। রাফি বাড়িতে গেলে মাঝে মাঝে সেই জিনটাকে দূর থেকে দেখতে পায়। জিনটা রাফির কাছে আসতে পারে না। এখনো রাফি সেই জিনটাকে দেখে। এবার আসি আমি কিভাবে রাফির এই ঘটনার সাক্ষী হলাম। 2022 সালে আমি রাফির বাসায় বেড়াতে গিয়েছিলাম। রাফি মূলত জোর করেই তার বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিল বেড়ানোর জন্য। রাফির বাড়িতে যাওয়ার পর রাফি রাতের বেলায় আমাকে তার বাড়ির ছাদে নিয়ে যায়। রাত তখন 12টা বাজে। আমরা দুজন ছাদে বসে গল্প করছিলাম। আমার তো খুব ভয় করছিল। কথা বলার এক পর্যায়ে রাফি আমাকে গোরস্থানের দিকে তাকাতে বলে। আমি গোরস্থানের দিকে তাকিয়ে ভয় পেয়ে যাই। আমি দেখি গোরস্থানের ভেতর একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একটা সাদা অবয়ব আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি এটা দেখে ভীষণ ভয় পেয়ে যাই। রাফি আমাকে ভয় পেতে নিষেধ করে, কারণ রাফি নাকি সেটা বাড়িতে আসলেই দেখে, তবে সেই জিনটা রাফির কাছে আসতে পারে না। আমি রাফির কথা শুনে দেরি না করে রাফিকে নিয়ে সাথে সাথে ঘরে চলে আসি। রাফি আমাকে বলে ওর নাকি প্রথমে খুবই ভয় লাগতো, তবে এখন নাকি আর ভয় লাগে না। রাফি এখনো সেই আমলগুলো করে। রাফি এখন আর সেই জিনটাকে বেশি দেখতে পায় না। বাড়ি গেলেও খুবই কম দেখতে পায় জিনটাকে। জিনটাকে শুধু রাফি নিজেই দেখতে পারে। রাফির পরিবারের কারোর সাথে কোনো সমস্যা হয় না। এমনভাবে রাফির দিন কেটে যাচ্ছে। রাফি সুস্থ আছে আর ভালো আছে। ইমরান ভাই, এই ছিল রাফির সাথে চলমান একটি ঘটনা। ঘটনাটা কেমন লেগেছে সবাই জানাবেন। ইমরান ভাই, আমার ঘটনাটা শেয়ার করলে অনেক খুশি হব। ঘটনা কবে শেয়ার করবেন আমাকে ইমেল করে জানিয়ে দেবেন। সবাই আমার আর রাফির জন্য দোয়া করবেন। ভূতারটা অনেক দূর এগিয়ে যাক, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাহসিন তালহা ভাই, এত সুন্দর একটা ভয়ঙ্কর আশিক জিনের পর্যায়ের একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এটাও মূলত আমরা যতটুকু জানি যে এরকম কাজগুলো মূলত আশিক প্রজাতির জিনেরাই করে থাকে। ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি ঘটনাগুলো যার সাথে ঘটে না সেই একমাত্র রিয়েলাইজ করতে পারে আসলে এই ঘটনাগুলো কেমন বা কতটা ভীতিকর। আর আপনার লেখা থেকে যতটুকু জানতে পারলাম, রাফি নামক আপনার সেই বন্ধুর সাথে এই ঘটনাটি এখনো চলমান। সত্যি ভাই, ভয়ঙ্কর একটা অনুভূতি নিয়ে আপনার সেই বন্ধু দিন কাটাচ্ছে। তার জন্য দোয়া করি সে যেন খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, সে যেন এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারে। ধন্যবাদ তালহা ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আপনার লেখার স্কিলটা কিন্তু ভালো ভাই। আমি আশা করব আপনি আগামীতেও আপনার এরকম জানাশোনা ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। তো লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমাদের তাহসিন তালহা ভাইয়ের এই ঘটনাটি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো বন্ধুগণ, এখন আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের সর্বশেষ ঘটনায়। চলুন তাহলে শুনে আসি মাসুদ হাসান ভাইয়ের বটগাছতলার বৃদ্ধ।
ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে পড়ে শোনানোর চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আমি মাসুদ হাসান। আমার বাসা ঢাকাতে। আমি আজকে আমাদের গ্রামের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি ছোটবেলায় আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সরাসরি এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। আমাদের বাসাটা গ্রামের এক বিশাল মাঠের পাশেই ছিল। আমাদের সাথে থাকতো আমার এক কাকা আর তার পরিবার। মাঠটা অনেক বড় বিধায় আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। ও মাঠের ঠিক মাঝখানটায় একটা বড় বট গাছ ছিল। মাঝে মাঝে বাইরে থেকে এসে কিছু ব্যবসায়ী সেখানে অস্থায়ী দোকান করত। তখন আমাদের জন্য খুব খারাপ হতো, কারণ আমরা তখন সেই গাছের নিচে খেলা করতে পারতাম না। গাছটা ছিল আমাদের খেলাধুলার এক প্রধান জায়গা। স্কুল থেকে দৌড়ে এসেই সেই গাছের নিচে চলে যেতাম। বয়স তখন 14-15 হবে। মাঠের নিচ থেকে টিম বানানো হতো। এরপর মাঠে নেমে ক্রিকেট, প্রচণ্ড গরমে হাঁসফাঁস লাগতো তখন গাছের নিচে বসে জিরিয়ে নিতাম। সেবার এক বৃদ্ধ বয়স্ক লোক শহর থেকে আশ্চর্য রঙের এক পানীয় নিয়ে আমাদের গ্রামে ব্যবসা করতে আসলো। তার ব্যবসায়ের মন্ত্র ছিল এমনই, এই পানি পান করিলে শরীরে বল অটুট থাকিবে, সাথে আসিবে নতুন উদ্যম। সেই পানিতে কি ছিল তা আমি জানি না, তবে অল্প কয়েকদিনেই তার নাম ডাক ছড়িয়ে পড়ল। দূরের গ্রাম থেকে মানুষ এসে জড়ো হতে লাগলো পানির জন্য। এদিকে আমরা পড়লাম বিপাকে। মাঠের মধ্যে যেন একটা মেলা বসে গিয়েছিল। আমাদের খেলাধুলা চাঙ্গে উঠল। আমাদের গ্রুপের দলনেতা ছিলেন শিহাব ভাই। তিনি আমাদের ডেকে বললেন, এভাবে চলতে দেওয়া যায় না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম কোনো এক রাতে গিয়ে ওনার সব কিছু চুরি করে নিয়ে আসবো। বিশ্বাস করুন, সেই কাজে আমাদের টাকার কোনো লোভ ছিল না, ছিল নিজেদের স্বাধীনতা আর খেলার মাঠটা ফিরে পাবার জন্যই কাজটা করতে চেয়েছিলাম। রাতে অনেকেই থাকতে পারবে না, তাই শুধুমাত্র যারা থাকতে পারবে তাদেরকেই ডাকা হলো। সিদ্ধান্ত হলো সবাই ঘুমিয়ে যাবার পর আমরা যাব। যেহেতু লোকটি রাত্রিতেই তার দোকানেই থাকে, তাই দরকার হয় তাকে ভয় দেখিয়ে হলেও আজকেই কাজ সাধন করব। রাত 10টার কিছু সময় পরে আমরা বের হলাম। সবার বাড়ি মাঠ থেকে একটু দূরে হওয়ায় তারা আমাদের বাড়ির সামনে এসে অপেক্ষা করছিল। চারপাশে এক অদ্ভুত নীরবতা। যারা গ্রামে কখনো থাকেননি তাদের বলে রাখি, বেশিরভাগ গ্রামেই রাত 8টার পর নীরবতা নেমে আসে। সেখানে আমাদের গ্রামকে তো অজপাড়া গ্রাম বলা যায়। যাই হোক, আমরা সংখ্যায় 5 জন ছিলাম। যথারীতি শিহাব ভাই আমাদের লিড দিচ্ছিল। আমরা অনেক দূর থেকেই দেখতে পেলাম মাঠের মধ্যখানে সেই দোকান ঘরের ঘর থেকে মোমবাতির আলোর মতো কিছু একটা জ্বলছে। ভাবলাম একা মানুষ, ভয় পায়, তাই হয়তো মোমবাতি জ্বালিয়ে ঘুমায়। লোকটি একটি তাঁবুর মধ্যে দোকান দিয়েছিল। সেই তাঁবুতেই রাতের বেলায় থাকতো। আমরা তাঁবুর কাছে পৌঁছাতেই একটা অদ্ভুত গুনগুন আওয়াজ পেলাম। আওয়াজটা অনেকটা সুর করে, যেন কোনো কিছু পড়ার মতো। আমাদের চমকে দিয়ে হঠাৎ করে একটা বিড়াল ডেকে উঠল। আমি আরেকটু হলে ভয় চিৎকার দিয়ে ফেলছিলাম। সময় মতো আমার বন্ধু নাফিস আমার মুখ চেপে ধরায় রক্ষা পাই। আমাদের আরো ভয় পাইয়ে দিয়ে একটা কালো কুচকুচে বেড়াল আড়াল থেকে বেরিয়ে এলো। মিথ্যা বলবো না, কিন্তু আমার জীবনে আমি কখনো বিড়ালের চোখ এমন সাদা হতে দেখিনি। ভালো করে তাকিয়ে দেখলাম, মনের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু তখনই একটা বাতাসে সেই তাঁবুর দরজা হিসেবে ব্যবহার করা কাপড়টা একটু নড়ে গেল। সাথে সাথে আমাদের দৃষ্টি গেল সেই দিকে। ভেতরে যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। দেখলাম ঘরের মাঝে একটা চক্র কেটে একজন মাঝবয়সী লোক বসে আছে। লোকটার চোখ বন্ধ,
এবং এক মনে বিড়বিড় করে কি যেন পড়ছে। তার সামনে একটা কাচের বাটি, সেই বাটিতে রক্তের মতো কোনো তরল পদার্থ। ঠিক সামনেই মেঝেতে একটা শিয়াল, একটা কালো বিড়াল এবং একটা ছোট বাচ্চার লাশ। লোকটা মনে হয় আমাদের উপস্থিতি লক্ষ্য করেনি, তাই তখনও এক মনে বিড়বিড় করছিল। শিহাব ভাই আমাদের সকলকে আঙুল দিয়ে ইশারা করে চুপ থাকতে বললেন। বলতে ভুলে গেছি, আমাদের গ্রামে আসা সেই লোকের সাথে লোকেদের চেহারার অসম্ভব মিল ছিল। যেন যুবক বয়সে ওই লোকটাই এখন আমাদের সামনে বসে আছে। আমরা দম বন্ধ করে দিয়েছিলাম কি ঘটে এই ভেবে। এমন সময় লোকটা আমাদের অবাক করে দিয়ে নড়ে উঠল। চোখ বন্ধ থাকা অবস্থায় একটা হাত বাড়িয়ে বিড়ালের লাশটা নিয়ে নিল। নিয়ে মুখের সামনে এনে কি যেন আবারও বিড়বিড় করলো। তারপর দাঁত দিয়ে বড় করে কামড় বসালো। লোকটি যখন হা করলো তখন মোমবাতির আলোয় দেখতে পেলাম দাঁতে তাজা রক্ত লেগে আছে। বলা হয়নি, পুরো ঘরে লোকটাকে ঘিরে অনেকগুলো মোমবাতি জ্বালানো ছিল। গলার মধ্যে দিয়ে বমি ঢেলে বের হতে চাচ্ছিল। শিহাব ভাইয়ের ওই দিকে তাকালাম। ওনাকে দেখেও সুবিধার মনে হলো না। কিছু বলতে যাব তার আগেই লোকটি বিড়ালের বিচ্ছিন্ন দেহটা পাশে নামিয়ে রেখে হাত বাড়িয়ে শিশুর লাশটা নিল। এরপর আমাদের ভয়ের মাত্রা আরো তুঙ্গে উঠে পড়ল। এবার সেই বাচ্চার লাশটিকে কামড় বসিয়ে দিল। আর সহ্য করতে পারলাম না। আমাদের পাশেই ছিল হাবিবুর। ও এই দৃশ্য দেখে চিৎকার করে পেছনে দৌড় মারল। সাথে সাথে লোকটা চোখ মেলল। সেই চোখের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। অনেকেই হয়তো রক্তচক্ষুর কথা শুনেছেন, কিন্তু আমি সেই দিন প্রথম চাক্ষুষ দেখলাম ব্যাপারটা। লোকটার চোখ দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে যেন রক্ত বেরিয়ে পড়বে। আমি কিছুক্ষণের জন্য জমে গেলাম সেই জায়গায়। এমন সময় শিহাব ভাই আমাকে হাত ধরে প্রায় টেনে নিয়ে দৌড় দিলেন। পিছন থেকে লোকটা তাড়া করায় আওয়াজটাও শুনতে পেলাম না। বাসা বেশি দূরে না থাকার কারণে নিরাপদে বাসায় আসলাম। অবশেষে সেদিন সকালে হঠাৎ সবাই দেখে মাঠের মধ্য থেকে দোকানটি হাওয়া হয়ে গেছে। শুধু তাই নয়, যারা সেই লোকের দোয়া পানীয় খেয়েছিল তাদের প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ে। রক্ত বমি করে মারা যেতে শুরু করে কয়েকজন। আমরা যারা সেদিন গিয়েছিলাম রাতে, তাদের মাঝে 2 জন ভয়ঙ্কর অসুখে পড়ে মারা যায়। আর আমি আর আমার একটা স্বপ্ন তখনও যেন থেমেই আছে। দেখি যে লোকটা আমাকে তাড়া করছে। এক পর্যায়ে লোকটা আমাকে ধরে ফেলে এবং আমার হাতে কামড় দিয়ে শিরা ছিঁড়ে ফেলে। ওই সময়ে আমার ঘুম ভেঙে যায়। এই স্বপ্নটি আমি নিয়মিত দেখি। গতকাল রাতেই দেখেছিলাম স্বপ্নটি, তাই আজকে পুরো ঘটনাটাই জানিয়ে দিলাম আপনাদেরকে। তো ইমরান ভাই, এটাই ছিল আমার ঘটনা। আমি চেষ্টা করব এরকম ঘটনা আগামীতেও আপনাদেরকে উপহার দিতে। ইমরান ভাই, অনুরোধ রইল ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাসুদ হাসান ভাই, এত সুন্দর এত ভয়ঙ্কর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি বেশ রহস্যময় ভয়ানক একটা ঘটনা ছিল ভাই। মানে ঘটনাটা কভার করার সময় আমি ভাবতেছিলাম আসলে এই ঘটনা যদি আমার সাথে ঘটতো বা আমি ওই সিচুয়েশনে থাকলে কি করতাম। সত্যিই ভাই বেশ লোমহর্ষক একটা ঘটনা ছিল। মাসুদ ভাই, আপনার কাছে আরো এরকম ঘটনা থাকলে কিন্তু আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনার লেখার ধরনটা বেশ ভালো। আশা করি আপনি আগামীতেও আমাদেরকে এরকম সুন্দর সুন্দর ঘটনা উপহার দেবেন। তো লিসেনার্স, আপনারা কিন্তু জানাতে পারেন মাসুদ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। নট অনলি মাসুদ ভাই, আমাদের আজকের ফুললি এপিসোডটা, আমাদের 3টা ঘটনায় আপনাদের কাছে কেমন লেগেছে। আর সেই সাথে আপনারা এটাও কিন্তু জানাতে পারেন আপনারা ঠিক কেমন ঘটনা শুনতে চান, কোন ঘটনাগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা অনুযায়ী ঘটনাগুলো প্রকাশ করার। তো
তো বন্ধুগণ, এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল আইকনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।